ঢাকার এক পুরনো মধ্যবিত্ত পাড়া। ছিমছাম পরিবেশ, পাশেই পার্ক, রাস্তার ধারে সারি সারি দোকান, সন্ধ্যায় পিঠা বিক্রির গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে। এই পাড়ার পুরনো এক দোতলা বাড়ির নাম শান্তি নিকেতন। নাম শুনলেই মনে হয় সেখানে খুবই শান্ত পরিবেশ, কিন্তু আদতে সেটা পুরোপুরি উল্টো। এই বাড়ির সবচেয়ে শান্তির শত্রু হল রূপসা রহমান। রূপসা শয়তানের দূত। বয়স মাত্র 23, ঢাকা মেডিকেলে পড়ে। কিন্তু সারাদিন দুষ্টুমি করা, মানুষকে খেপিয়ে দেওয়া, পারলে দুনিয়া জুড়ে সবাইকে কনফিউজড রাখা, এসবই যেন তার প্রধান কাজ। পরিবারে সে সবার ছোট, তাই যা খুশি তাই করতে পারে। মায়ের কাছে আদুরে মেয়ে, বাবার কাছে লাড্ডু, ভাইবোনদের কাছে তোর জন্য মাথা খারাপ হয়ে গেছে। আরেকটা বিশেষ ব্যাপার হল, সে প্রচণ্ড নাক উঁচু। মেয়ে হয়ে পড়ালেখা করছ? বিয়ের পর তো সংসার সামলাতে হবে, ডাক্তার হয়ে কি করবে? এই টাইপের কথা কেউ বললেই রূপসার মেজাজ সপ্তমে ওঠে। ওর যুক্তি একটাই, আমি আমার পছন্দমতো বাঁচব। কিন্তু এই স্বাধীনচেতা রূপসার জীবনে আসতে চলেছে একজন অতিরিক্ত গম্ভীর মানুষ, যে তাকে পুরোপুরি পাল্টে দেবে। আবির সিরিয়াস জেনারেলের আদর্শ সন্তান। বয়স 30, প্রশাসনিক কর্মকর্তা। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সে ছোটবেলা থেকে বইয়ের পোকা হয়ে থেকেছে। সারা জীবনে প্রেম ভালোবাসা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওর একটাই লক্ষ্য ছিল, বিসিএস ক্যাডার হওয়া। সেটা হয়েছে, এখন সে স্রেফ নিজের চাকরি নিয়ে ব্যস্ত। আবিরের বিশেষত্ব হল, সে কারো সাথে মিশতে চায় না। না সে পার্টিতে যায়, না কারো সাথে মজা করে কথা বলে, না কারো দুষ্টুমি সহ্য করতে পারে। কিন্তু কপালের লিখন মুছতে পারে কে? তার জীবনেও ঝড় আসতে চলেছে, তাও আবার এক দুষ্টু দুরন্ত পাগলের আকারে। প্রথম সাক্ষাৎ, বিয়েবাড়ির ধাক্কাধাক্কি। রূপসার খালাতো বোনের বিয়ে, আর সেখানে আত্মীয় স্বজনদের আনাগোনা। খাবার দাবারের ব্যবস্থা, ডেকোরেশন, দাওয়াতের আয়োজন নিয়ে বিশাল হুলস্থুল। বিয়েবাড়িতে রূপসার স্পেশাল কাজ হল বিনামূল্যে ঝামেলা তৈরি করা। বিয়ের আগের দিন, গায়ে হলুদের রাত। রূপসা সারা বাড়িতে ছোটাছুটি করছে, তার কাজ একটাই, যাকে পারো বিরক্ত করো। ঠিক তখনই এক সিরিয়াস, কঠিন মুখের মানুষ দরজার সামনে দাঁড়িয়ে রূপসার দিকে তাকিয়ে আছে। আবির গম্ভীর স্বরে, এই যে একটু সরুন তো। রূপসা হতভম্ব, এই যে মিস্টার, আপনি কি আমাকে কোনো রাস্তার খুঁটি ভেবেছেন? আবির ভ্রু কুঁচকে, রাস্তার খুঁটি নয়, কিন্তু একদম রাস্তা আটকিয়ে রেখেছেন। রূপসা চোখ কুঁচকে লোকটাকে দেখল, স্মার্ট, উঁচু গড়নের, ফর্সা, চশমা পরা, আর মুখে সেই এক্সট্রা গম্ভীর ভাব। রূপসা ঠোঁট উল্টে, আপনার মতো কৃপণ চেহারার লোকদের আমি পছন্দ করি না। আবির বিরক্ত হয়ে, ভাগ্য ভালো, আমিও আপনাকে পছন্দ করি না। এটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম ঝগড়া, আর প্রথম খুনসুটি। বিয়েবাড়ি মানেই হাসিয়ানন্দের উৎসব। কিন্তু রূপসার জন্য এটা একটা নতুন মিশন। তার লক্ষ্য একটাই, ওই গম্ভীর লোকটাকে যত বেশি সম্ভব বিরক্ত করা। আবির আসলে খুব একটা ইচ্ছা করে আসেনি এই বিয়েতে। মামার মেয়ের বিয়ে বলে আসতে হয়েছে, কিন্তু মানুষের ভিড়, হইহুল্লোড়, এসবের প্রতি ওর চরম অনীহা। সবাই যখন একদিকে গল্পগুজব, খাওয়া দাওয়া, নাচানাচি করছে, তখন আবির এক কোণে দাঁড়িয়ে তার ফোনে নিউজ পড়ছে। এটাই ছিল তার শান্তির মুহূর্ত, কিন্তু কে জানত, এই শান্তির দিন শেষ হতে চলেছে। রূপসা দূর থেকে লক্ষ্য করছিল, এই লোকটা এত চুপচাপ কেন? একটা বিয়েবাড়িতে এসে কেউ এত গম্ভীর হয়ে বসে থাকে? তারপর হঠাৎই এক দুষ্টু বুদ্ধি খেলে গেল তার মাথায়। 5 মিনিট পর আবির যখন ফোনে মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছিল,
তখন সে টের পেল তার পাশে কিছু একটা ঘটছে। ঠাস! এক গ্লাস শরবত তার গায়ের ওপর এসে পড়ল। আবির রাগান্বিত স্বরে, এটা কি করলেন? রূপসা কৃত্রিম বিস্ময় দেখিয়ে, ওই মাগো, আমি ভাবছিলাম টেবিল, আসলে আপনি মানুষ। আবির চোখ কুঁচকে, আপনার মতো মানুষকে কে এভাবে হাত পা না দেখে চলে? রূপসা দুষ্টু হাসি দিয়ে, যারা আপনাকে বিরক্ত করার মিশনে নেমেছে। আবির হতভম্ব হয়ে গেল। মেয়েটা নির্লজ্জের মতো হাসছে, আর সে ভেজা জামা সামলাচ্ছে। অসাধারণ! রূপসা মনে মনে ভাবল, লোকটার মেজাজ ভালোই খারাপ হল। মজাটা তো এবার শুরু। আবির অনেক কষ্টে জামা মুছে একটা নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়াল। কিন্তু রূপসা তাকে শান্তিতে থাকতে দেবে না। সে পেছনে থেকে গিয়ে একটাই কাজ করল, আবিরের জুতার ফিতা খুলে দিল। এইবার সে রীতিমতো বসে বসে অপেক্ষা করছিল কখন লোকটা পড়বে। আর ঠিক যেমনটা হওয়ার কথা। আবির আবির এক পা ফেলতেই জুতার ফিতা পেঁচিয়ে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। ভাগ্য ভালো, সামনের এক চেয়ারে হাত রেখে ব্যালেন্স ধরে ফেলল। রূপসা দূর থেকে হেসে গড়াগড়ি খাচ্ছে। আবির এবার সত্যি রেগে গেল। চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল, কে এই কাজ করল। তার সন্দেহ প্রথমেই গেল ওই দুষ্টু মেয়েটার দিকে। সে সামনে গিয়ে দাঁড়িয়ে চোখ ছোট করে বলল, আপনার কি কোনো কাজ নেই? রূপসা চোখ নাচিয়ে, আপনি আমাকে অনুসন্ধানী গোয়েন্দার মতো সন্দেহ করছেন কেন? আবির, কারণ আপনি ছাড়া এত বড় দুষ্টুমি কেউ করবে বলে মনে হয় না। রূপসা হাসতে হাসতে, ভাই, আমি তো এখনো শুরুই করিনি। এই বলে সে দৌড়ে চলে গেল, আর আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবল, এই মেয়েটার হাত থেকে আমি কিভাবে বাঁচব? রূপসার মিশন এখনো শেষ হয়নি। সে ঠিক করে ফেলেছে, এই গম্ভীর লোকটাকে হাসাতে হবে, বিরক্ত করতে হবে, এবং সম্ভব হলে একটু নাচাতেও হবে। কিন্তু আবির? সে মনে মনে শপথ করেছে, এই পাগল মেয়েটার কাছ থেকে যত দূরে থাকা যায়, ততই ভালো। কিন্তু কপাল! বিয়ের রাতে যা ঘটতে চলেছে, তা দুজনের কেউই কল্পনা করেনি। গায়ে হলুদের পর বিয়ের মূল অনুষ্ঠান শুরু হয়েছে। বাড়ির উঠোনে বিশাল আলোকসজ্জা, সাউন্ড সিস্টেমে বাজছে জনপ্রিয় বাংলা গানের বিয়ের প্লেলিস্ট, আর সেই সঙ্গে চলছে নাচানাচি। কিন্তু আবির? সে এক কোণে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, যেন এ জগতে তার অস্তিত্বই নেই। রূপসা সেটা মেনে নিতে পারে না। এটা তো বিয়ে। এখানে কেউ চুপচাপ থাকবে কেন? তাই সে তার বন্ধুদের নিয়ে একটা প্ল্যান করল। পরিকল্পনা, আবিরকে নাচের মাঝে টেনে আনা। প্রক্রিয়া, তাকে ভুলিয়ে ভালিয়ে স্টেজের দিকে আনা। ফলাফল, বিরক্ত আবির প্লাস রূপসার শয়তানি মিশনের সফল সমাপ্তি। ও পাগলা মন, মন রে মন, তুই যে বন্দি এক কারাগারে। গান চলছে, সবাই মিলে নাচছে, আর ঠিক তখনই রূপসা ধীরে ধীরে এগিয়ে এসে আবিরের হাত ধরে টান মারল। আবির ভ্যাবাচেকা খেয়ে, এই কি করছেন? রূপসা হাসতে হাসতে, ভাই, একটু নাচুন। বিয়ের অনুষ্ঠান, গম্ভীর মুখে বসে থাকলে চলবে না। আবির কঠিন মুখে, আমি নাচব না। রূপসা, এটা তো ঠিক না। আসেন, অন্তত একবার হাত নাড়ুন। আবির তখনও অনড়। কিন্তু রূপসা কি হার মানার মেয়ে? সে একবার বন্ধুদের ইশারা করল, আর মুহূর্তেই সবাই মিলে আবিরকে মাঝখানে এনে দাঁড় করিয়ে দিল। গান তখন বদলে গেছে। তুমি যতই বলো, আমি নাচব না, নাচব না, নাচব না, নাচব না। রূপসা আর তার বন্ধুরা মিলে আবিরকে একটু একটু করে নাচানোর চেষ্টা করছে। আবিরের মেজাজ সপ্তমে উঠে গেছে। সে মনে মনে বলছে,
এই মেয়েটাকে আমি কোথাও বন্ধ করে রাখতে পারি না? বিয়ে শেষের পরদিন সকালের ঘটনা। আবির তখনও রাগে গজগজ করছে। সে ভাবে রূপসাকে একবার উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে? ঠিক তখনই তার সামনে একটা সুযোগ চলে এল। রূপসা খাওয়ার টেবিলে বসে ভাত খাচ্ছে আর এক হাতে ফোন স্ক্রল করছে। আবির ধীরে ধীরে পাশে এসে বসল, তারপর ঠান্ডা গলায় বলল, কাল খুব মজা লুটেছেন, তাই না? রূপসা এক চামচ ভাত মুখে দিয়ে বলল, হুম, খুব। আপনি তো একদম কাঠখোট্টা মানুষ। আবির তখন মুচকি হাসল। কাঠখোট্টা? বেশ, তাহলে এবার একটা খেলা খেলি? রূপসা অবাক হয়ে তাকাল। কি খেলা? তুমি যদি আমাকে হাসাতে পারো তাহলে আমি তোমার দাস হব 3 দিন। আর যদি না পারো তাহলে আমি তোমাকে 1 সপ্তাহ ধরে প্রতিদিন একটার বেশি দুষ্টুমি করতে দেব না। রূপসা থ হয়ে গেল। এ যে একদম অসম্ভব চ্যালেঞ্জ। কিন্তু সে কি হেরে যাবে? না। রূপসার সামনে এখন এক কঠিন মিশন, আবিরকে হাসানো। সে যদি পারে তাহলে আবিরকে 3 দিন তার দাস বানিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারবে। আর যদি না পারে তাহলে 7 দিন ধরে একটা দুষ্টুমি করলেই তাকে শাস্তি পেতে হবে। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু সমস্যা হল আবির কোনোভাবেই হাসে না। রূপসা খুব ভালো করেই জানে আবির এমন একটা মানুষ যে সারপ্রাইজ সহ্য করতে পারে না। তাই সে ঠিক করল এমন কিছু করবে যাতে সে চমকে উঠে হেসে ফেলে। রাতে রান্নাঘরে আবির পানি খেতে এসেছে আর ঠিক তখনই রূপসা হঠাৎ পেছনে থেকে মুখে সাদা ওড়না দিয়ে ঢেকে 2 হাত ছড়িয়ে বলল, ভূত আছি আমি। আরে বাহ, তুমি তো ভয়ও পাচ্ছ না? আবির একদম নিশ্চিন্তভাবে তাকিয়ে বলল, ভূত? খুব সাধারণ মানের ভূত। বেশি কষ্ট করে বানাতে পারোনি? রূপসা হতাশ হয়ে, কি ভয়ঙ্কর মানুষ, এত সহজে ভয়ও পায় না। আবির মুচকি হেসে চলে গেল। কিন্তু ওই হাসি এত সামান্য ছিল যে সেটা গোনায় ধরার মতোই না। রূপসা বুঝল তার চ্যালেঞ্জ আরও কঠিন। রূপসা এবার সেন্টিমেন্টাল আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিল। সে মনে করল আবির হয়তো অন্যের কান্না সহ্য করতে পারে না। বিকেলে রূপসা এক কোণে গিয়ে মুখ ঢেকে চুপচাপ বসে রইল। আবির পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করল সে অঝরে কাঁদছে। আবির বিরক্ত স্বরে, আবার কি হয়েছে? রূপসা দমবন্ধ কণ্ঠে, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার দিকে তাকিয়েও দেখে না। আবির একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, হুম, বুঝলাম। ভালো কথা, এবার এটা বন্ধ করো। কিন্তু রূপসা নাছোড়বান্দা। সে আরও কেঁদে বলল, আমি যদি আজ মরে যাই তখন কি আপনি একটু কষ্ট পাবেন? আবির এবার একদম ঠান্ডা মুখে উত্তর দিল, না, উল্টে পাড়া একটু শান্ত হবে। রূপসা হতভম্ব হয়ে, এই মানুষটার তো হৃদয়ই নেই। আবির হাসল না। রূপসার দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ। রূপসা এবার একদম অন্য কৌশল নিল। পরের দিন সকালে আবির তার অফিসের ব্যাগ খুঁজতে গিয়ে দেখল তার ব্যাগের ভেতরে রূপসার একটা চিরকুট। সেখানে লেখা, প্রিয় গম্ভীর মানুষ, আপনি যখন এই ব্যাগ খুলবেন তখন জানবেন আপনি একটা দুষ্টু মেয়ের শয়তানি শিকারে পরিণত হয়েছেন। শুভ সকাল। আবির একদম নিশ্চুপ। সে ব্যাগটা পুরো খালি করল এবং দেখতে পেল ভিতরে একটা ছোট্ট বাদামি রঙের প্যাকেট। আবির বিরক্ত হয়ে, এইবার কি? সে প্যাকেটটা খুলতেই একটা নকল তেলাপোকা উড়ে বেরিয়ে এল।
ধরাম। আবির চমকে গিয়ে এক ধাক্কায় চেয়ার থেকে পড়ে গেল। রূপসা দূর থেকে দাঁড়িয়ে হেসে গড়িয়ে পড়ছে। আবির এবার সত্যি একটু হাসল, তারপর রাগে চোখ পাকিয়ে বলল, এই মেয়েটা কি আসলেই পাগল? কিন্তু রূপসা হেসেই যাচ্ছে। সে চিৎকার করে বলল, এই নিন, আমি জিতে গেছি। আমি আপনাকে হাসাতে পেরেছি। এবার আপনি আমার 3 দিনের দাস। আবির এবার মাথা ধরে বসে পড়ল। এবার কি হবে? আবিরের মুখ অন্ধকার। সে বুঝতে পারছে না কিভাবে এই পাগলাটে মেয়েটার ফাঁদে পড়ল। 3 দিনের দাস, এই শব্দটা এখন ওর মাথার মধ্যে বাজছে। রূপসা? সে খুশিতে লাফাচ্ছে। জীবনে সে অনেক কিছু জিতেছে, কিন্তু গম্ভীর মানুষকে হারানোই সবচেয়ে বড় জয়ের মতো লাগছে। পরদিন সকাল। রূপসা একদম শয়তানি হাসি দিয়ে বলল, ভাই, আপনাকে একটা কাজ দিতে চাই। আবির কঠিন মুখে, বলো, কি করতে হবে? রূপসা চোখ বড় করে, আগামী 1 ঘন্টা ধরে আপনি আমার চা বানানোর দায়িত্বে। আবির, মানে? রূপসা, মানে, আমি চাই আপনি নিজে চা বানিয়ে আনবেন। আবির, আমি কি কাজের ছেলে নাকি? রূপসা হাসতে হাসতে, আপনার মনে নেই? আপনি এখন আমার দাস। এখন আমার জন্য চা বানান। আবির দীর্ঘশ্বাস ফেলল। সে বিরক্ত হলেও বাধ্য হয়ে চায়ের কাপ হাতে নিল। 5 মিনিট পর রূপসা চায়ের কাপ হাতে নিল, তারপর এক চুমুক দিয়ে মুখ কুঁচকে ফেলল। উফ অফ! এটা কি চা না কফি? নাকি বিষ? আবির মুচকি হেসে বলল, 3 দিনের দাস, কিন্তু সেরা চা বানাতে বাধ্য নই। রূপসা এবার নতুন শয়তানি পরিকল্পনা করল। আপনাকে আজ দুপুরে রাস্তায় গিয়ে 5 জন অপরিচিত মানুষের সাথে হাসিমুখে কথা বলতে হবে। আবির বিস্ময়, এইটা আবার কি ধরনের শাস্তি? রূপসা, আপনি গম্ভীর। সমাজে এই গম্ভীর মানুষগুলোর সংখ্যা কমানো দরকার। আবির, আমি স্রেফ আমার মতো থাকতে চাই। রূপসা, তাহলে প্রস্তুত হন। আমি আপনাকে ফলো করব, দেখব আপনি আদৌ হাসতে পারেন কিনা। আবির নিরুপায় হয়ে রাস্তায় বের হল। প্রথম লোক, ভাই, এটা কোনো রাস্তা? আবির গম্ভীর মুখে বলল, এইদিকে সোজা যান। রূপসা চিৎকার দিয়ে বলল, না না, হাসতে হবে। প্রফেশনাল হাসি। আবির দাঁত কেলিয়ে হাসল, যা দেখে পাশের লোকটা ভয় পেয়ে চলে গেল। রূপসা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। রূপসা হাসতে হাসতেই আবিরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কোনো দিন প্রেম করেছেন? আবির হঠাৎ থমকে গেল। তার মুখের হাসি মিলিয়ে গেল। রূপসা মনে করল, সে বোধহয় আরেকটা দুর্দান্ত পয়েন্ট খুঁজে পেয়েছে। সে বলল, নিশ্চয়ই না। আপনার মতো কাঠখোট্টা মানুষ মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে। কিন্তু আবির এবার আর রাগল না। বরং সে শান্তভাবে বলল, একবার করেছিলাম। রূপসার মুখ থেকে হাসি উধাও। মানে? আবির একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেক বছর আগে, কলেজ লাইফে। কিন্তু সেই মেয়েটা আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে চলে গেল। রূপসা অবাক হয়ে গেল। এতদিন ধরে সে ভেবেছিল আবির শুধু গম্ভীর মানুষ, কিন্তু ওর জীবনেও একটা গল্প আছে। এখন সেই গল্পটা জানার জন্য সে আগ্রহী হয়ে উঠেছে। রূপসার দুষ্টুমি থেমে গেল। সে অনেক কিছু ভেবেছিল, কিন্তু আবিরের জীবনে পুরনো প্রেম আছে, এটা কখনো কল্পনাই করেনি। রূপসা প্রথমবারের মতো সত্যি সত্যি চুপ হয়ে গেল। তার স্বভাবসিদ্ধ কৌতূহল এবার চরম পর্যায়ে। সে ধীরে ধীরে বলল,
আপনি প্রেম করতেন? মানে, সত্যি? আবির ঠান্ডা চোখে তাকালো। তার কণ্ঠ ছিল গভীর, শান্ত, কিন্তু একটা বেদনাময় অভিব্যক্তি ছিল তাতে। হুম, করতাম। অনেক ভালোবাসতাম। রূপসার বুক কেমন যেন ধক করে উঠল। তার মনে একটা প্রশ্ন আসতে লাগল। কেউ কি আসলেই এই গম্ভীর লোকটাকে একসময় ভালোবেসেছিল? আমি তখন ইঞ্জিনিয়ারিং পড়ি। আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওর নাম ছিল সায়মা। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তুমি যদি আমাকে তখন দেখতে, তাহলে চিনতে পারতে না। আমি হাসতাম, আড্ডা দিতাম, পাগলামি করতাম। সায়মা আমাকে বদলে দিয়েছিল। রূপসা হতবাক হয়ে তাকিয়ে আছে। আবিরের মুখে সে প্রথমবারের মতো একটা পুরনো স্মৃতির ছায়া দেখছে। কিন্তু আবির হঠাৎ থেমে গেল। তার চোখের কোনো একটুখানি কষ্টের ছাপ। আমাদের বাড়ির অবস্থা তখন এত ভালো ছিল না। আমি তখন চাকরির জন্য পড়াশোনা করছিলাম, আর সায়মার পরিবার ওকে বিয়ে দিয়ে দিল। কেউ জিজ্ঞাসাও করল না আমি ওকে ভালোবাসি কিনা। রূপসা এবার সত্যিই চুপ হয়ে গেল। সে প্রথমবার আবিরের মধ্যে একটা ভাঙা হৃদয়ের গল্প দেখল। রূপসা ভেবেছিল সে শুধু দুষ্টুমি করবে, আবিরকে বিরক্ত করবে, নাচাবে, হাসাবে। কিন্তু আজ তার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। আবির কি সত্যি এতটা কষ্ট পেয়েছিল? এই রাগী মানুষটার ভেতরে একটা নরম জায়গা আছে, একটা ব্যথা আছে। রূপসা জানে না কেন তার মনে হচ্ছে সে এই মানুষটার জীবন থেকে কষ্ট মুছে ফেলতে চায়। রূপসা এখন আর আগের মতো আবিরকে শুধুই বিরক্ত করার জন্য বিরক্ত করছে না। তার মনের মধ্যে একটা বদল এসেছে। কিন্তু এই পরিবর্তনের মাঝেই একটা বিপদ আসতে চলেছে। পরের দিন রূপসার মা হঠাৎ তাকে ডেকে বললেন, তোর নামে আজকে একটা অভিযোগ এসেছে। তুই কি আবিরকে বিরক্ত করছিস? রূপসার মাথা ঘুরে গেল। মানে, অভিযোগ? তার মা গম্ভীর মুখে বললেন, শুধু বিরক্ত নয়, লোকজন বলাবলি করছে তোর আর আবিরের মধ্যে কিছু একটা চলছে। রূপসা হতভম্ব হয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি যে তার খুনসুটি একদিন এত বড় সমস্যায় পরিণত হবে। রূপসা বসে আছে সোফায়, মাথার মধ্যে ঝড় বইছে। মানুষজন কি বলছে? আমার আর আবিরের মধ্যে কিছু চলছে? তার মা কড়া চোখে তাকিয়ে বললেন, তুই যাতা করছিস সেটা সবাই দেখছে। সারাদিন ছেলেটাকে বিরক্ত করা, ঝগড়া করা, আবার হাসাহাসি। এখন যদি ওর পরিবার কিছু মনে করে তাহলে কি হবে? রূপসার মুখ একেবারে শুকিয়ে গেল। সে কখনো ভাবেনি যে তার মজা করার বিষয়টা এত বড় ব্যাপার হয়ে যাবে। ওদিকে আবিরের বাড়িতেও কিছু কথা কানাঘুষা শুরু হয়ে গেছে। তার মা এক সন্ধ্যায় বললেন, এই যে তোর নাম রূপসার সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এটা কি ব্যাপার? আবির চমকে গেল। আমার নাম জড়াবে কেন? তুইই বল। সারাদিন তোকে নিয়ে পড়ে থাকে, কখনো বিরক্ত করে, কখনো হাসায়। মানুষজন তো বলাবলি করবেই। আবির বিরক্ত হয়ে বলল, আমি এসব পাত্তা দেই না। কিন্তু তার মা ঠান্ডা গলায় বললেন, তোর পাত্তা দেওয়া না দেওয়ায় কিছু যায় আসে না। কথা রটেছে, এখন এটা সামলাতে হবে। পরের দিন সকালে রূপসা নিজে থেকে আবিরের সামনে গিয়ে দাঁড়াল। এবার সে একদম সিরিয়াস। আমাদের নিয়ে মানুষজন কথা বলছে। আবির তাকিয়ে বলল, জানি। এটা কি তোমার জন্য সমস্যা? আবির একটু ভেবে বলল, আমার জন্য নয়, কিন্তু তোমার জন্য।
রূপসা চুপ করে রইল। তার মনে হচ্ছে সে আর আগে যেমন ছিল এখন আর তেমন নেই। তার মনে হচ্ছে এই মানুষটাকে নিয়ে সত্যিই সে কিছু একটা অনুভব করছে, কিন্তু সে নিজেই জানে না সেটা কি। পরিবারের লোকজন ঠিক করল এটা পরিষ্কার করা দরকার। এক সন্ধ্যায় দুই পরিবার বসল একসাথে। আবির, রূপসা দুজনেই সেখানে। আবিরের মা বললেন, এখন একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এই সব গুজব থামাতে হলে হয় তোমরা নিজেদের দূরে রাখো, নয়তো। রূপসা মনে মনে ভাবছিল হয়তো কি। তখনই আবিরের বাবা বললেন, হয়তো আমরা তোমাদের বিয়ের কথা চিন্তা করতে পারি। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। রূপসা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আবিরও অবাক। রূপসা চুপ। আবিরও চুপ। ঘরের ভেতর পিনপতন নীরবতা। আমাদের বিয়ের কথা ভাবা হচ্ছে? রূপসার বুক কেমন যেন ধক করে উঠল। সে কি হাসবে নাকি কাঁদবে তা বুঝতে পারছে না। আবিরও হতবাক। সে কি সত্যি এই মেয়েটাকে বিয়ে করতে পারবে? রূপসা এবার একটু সামলে নিয়ে বলল, এটা কি ধরনের সিদ্ধান্ত? মানুষজন যা বলবে তাই আমাদের জীবন ঠিক করবে? তার মা গম্ভীর মুখে বললেন, তুই যা করছিলি তার ফল তো আসবেই। রূপসা এবার মুখ শক্ত করে ফেলল। আমি বিয়ে করব না। ঘরের সবাই চমকে গেল। আমি কখনোই এমন গম্ভীর, কাঠখোট্টা, বিরক্তিকর ছেলেকে বিয়ে করব না। আবির এবার প্রথমবার একটু বিরক্ত হল। সে ভাবল, আচ্ছা, আমারও কি কিছু বলার অধিকার নেই? তবে সে কিছু বলল না। শুধু ঠান্ডা গলায় বলল, আমিও বিয়ে করতে চাই না। দুই পরিবারের লোকজন এবার ঠিক করল, তাদের 3 মাসের সময় দেওয়া হবে। এই 3 মাসে যদি তারা বুঝতে পারে যে তারা একে অপরকে সহ্য করতে পারে তাহলে বিয়ে। আর যদি না পারে তাহলে যার যার মতো জীবন। রূপসা হতাশ হয়ে মুখ বাঁকিয়ে বলল, এই 3 মাসে আমি প্রমাণ করব আমি বিয়ের জন্য একদমই পারফেক্ট নই। আবির মনে মনে হাসল। সে ভাবল, দেখা যাক কে কাকে সহ্য করতে পারে না। রূপসার মেডিকেলের শেষ বর্ষ চলছে আর আবিরের অফিসের কিছু বিশেষ প্রশিক্ষণ নিতে হচ্ছে। অদ্ভুতভাবে তারা দুজন একই কোচিং সেন্টারে ভর্তি হল। এখন প্রায় প্রতিদিন দেখা হচ্ছে। রূপসা তার শয়তানি থামাচ্ছে না। কখনো আবিরের সামনে গিয়ে বলছে, স্যার আপনি কি নতুন ছাত্র? আপনার নোট দরকার হলে আমাকে বলবেন। আবার কখনো জিজ্ঞেস করছে, আপনি কি জানেন বেশি গম্ভীর মানুষদের আয়ু কম? আবির একদিন হেসে বলল, তোমার মতো বেশি বাচাল মানুষদের ব্রেন কম থাকে। তারা একসঙ্গে ঝগড়া করছে, আবার কখনো কখনো এমনও হচ্ছে যে তারা একে অপরের অভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে শিখছে। আবিরের মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করল। সে রূপসাকে এখন একটু একটু করে বুঝতে পারছে। এই মেয়ে যতই দুষ্টুমি করুক ভেতরে কিন্তু একটা কোমল মন আছে। একদিন রূপসা একটা বাচ্চা পথশিশুর জন্য টাকা দিয়ে তার জন্য খাবার কিনে দিল। আবির দূর থেকে দেখল রূপসার মুখে এক অদ্ভুত আনন্দ। সে ভাবল, এই মেয়েটাকে কি আসলেই এতটা খারাপ মনে করতাম? আবিরের চোখে রূপসা একটু একটু করে বদলাতে লাগল। একদিন কোচিং থেকে ফেরার পথে রূপসা রিকশায় ছিল আর হঠাৎ রাস্তায় একটা ছেলে এসে তার ব্যাগ টান দিল। রূপসা চিৎকার করল, চোর, চোর! কিন্তু কিছু বোঝার আগেই আবির সামনে এসে ছেলেটাকে ধরে ফেলল। সে এক ধাক্কায় ছেলেটাকে ফেলে দিল মাটিতে আর ব্যাগটা ছিনিয়ে আনল। রূপসা হতবাক হয়ে তাকিয়ে আছে। আবির এত দ্রুত রিয়্যাক্ট করল।
সে আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এল। সেদিনের পর থেকে রূপসার মনে প্রথমবার অন্যরকম কিছু অনুভূতি আসতে শুরু করল। রূপসা রাতে ঘুমাতে পারছিল না। তার চোখের সামনে বারবার একটা দৃশ্য ভেসে উঠছে। আবির কিভাবে ছিনতাইকারীকে ধরে ফেলল, কিভাবে তাকে বাঁচাল। এই গম্ভীর মানুষটা কি আসলেই এতটা খারাপ? এই মানুষটা কি সত্যিই তার জন্য এতটা চিন্তা করে? তার বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে কি এই লোকটাকে একটু অন্যভাবে ভাবতে শুরু করেছে? ওদিকে আবিরও টের পাচ্ছে তার মধ্যে কিছু একটা বদলাচ্ছে। আগে রূপসার দুষ্টুমি তাকে বিরক্ত করত। এখন সে খেয়াল করছে সে ওসব মিস করছে। রূপসা যদি কয়েক ঘন্টা না দুষ্টুমি করে তাহলে কেন যেন ওর মুড খারাপ হয়ে যায়। রূপসার কথা ভাবলেই মনে হয় এই মেয়েটা অন্যরকম, অন্য সবার মতো নয়। কিন্তু সে কি সত্যি সত্যি রূপসাকে অনুভব করতে শুরু করেছে? পরের দিন সকালে রূপসা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে ভাবছে, আমি কি সত্যি আবিরকে অন্যভাবে ভাবতে শুরু করেছি? সে নিজের মাথা নাড়িয়ে বলল, না, এটা হতে পারে না। আমি এই কাঠখোট্টা মানুষটাকে পছন্দ করতে পারি না। কিন্তু সত্যিটা সে নিজেও জানে। আবিরের গম্ভীরতা, তার দায়িত্বশীলতা, তার ঠান্ডা কিন্তু সুরক্ষিত উপস্থিতি, সবকিছু তাকে কেমন যেন টানছে। তার মনে একটা ভয় তৈরি হচ্ছে। আমি যদি সত্যিই ওকে ভালোবেসে ফেলি, আর ও যদি আমাকে না চায়? পরের দিন রূপসা মেডিকেল কলেজ থেকে ফিরছিল। তার ফোনে কিছু একটা দেখছিল বলে রাস্তার দিকে খেয়াল ছিল না। একটা দ্রুতগতির বাইক তার একেবারে সামনে এসে পড়ে। সে বুঝতেই পারেনি কি হতে চলেছে। ঠিক তখনই কেউ তাকে জোরে টেনে সরিয়ে নিল। সে চোখ খুলে দেখল আবির তার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত শক্ত করে ধরে রেখেছে, আর মুখে তীব্র চিন্তার ছাপ। তুমি কি নিজের দিকে একটুও খেয়াল রাখো না? রূপসা কিছু বলতে পারল না। তার হার্টবিট যেন থেমে গেছে। সে শুধু আবিরের দিকে তাকিয়ে থাকতে লাগল। আবির সত্যিই আমাকে বাঁচালো? এখন তার মনে আর কোনো সংশয় নেই। সে সত্যিই এই গম্ভীর মানুষটাকে ভালোবেসে ফেলেছে। রূপসা এখন আর নিজেকে বাঁচানোর কোনো অজুহাত খুঁজে পাচ্ছে না। আমি আবিরকে ভালোবাসি। সে কথা স্বীকার করতেই বুকের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব হল। কিন্তু সাথে সাথেই ভয় এসে ভর করল। আবির কি আমাকেও ভালোবাসে? সে তো বরাবরই গম্ভীর, সিরিয়াস, কোনো কিছুতে অনুভূতি প্রকাশ করে না। রূপসার মনে হল, আমি যদি আমার মনের কথা বলে দিই, আর ও যদি আমাকে ফিরিয়ে দেয়? কিন্তু সে জানে, সে যতই পালিয়ে বেড়াক, এই অনুভূতি একদিন বলতেই হবে। ওদিকে আবিরও তার মধ্যে কিছু পরিবর্তন টের পাচ্ছে। আগে সে যখন রূপসাকে দেখত তখন শুধু বিরক্ত হতো। এখন সে যদি রূপসাকে না দেখে তাহলে অস্বস্তি লাগে। রূপসা যদি হাসে তার মনে হয় এই মেয়েটা যেন পুরো পৃথিবীকে আনন্দ দিয়ে দিচ্ছে। কিন্তু সে নিজেকে আটকে রাখছে, কারণ তার মনে একটা প্রশ্ন, আমি কি আসলে এই সম্পর্কের জন্য প্রস্তুত? সে কি সত্যিই আরেকবার কাউকে ভালোবাসতে পারে? তার কি আবার ভেঙে পড়ার ভয় কাজ করছে? রূপসা ভাবল, এভাবে চলতে দেওয়া যাবে না। সে ঠিক করল, সে আবিরকে একবার পরীক্ষা করবে। সে আবিরের সামনে গিয়ে বলল, শুনুন, আমি একটা প্রস্তাব দিতে চাই। আবির চোখ সরু করে তাকাল। প্রস্তাব? কিসের? রূপসা মুচকি হাসল। আপনি যদি আমার এক কথার উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে আর কখনো বিরক্ত করব না।
আবির একটু ভ্রু কুঁচকে বলল, বলো, কি প্রশ্ন? রূপসা একদম ঠান্ডা গলায় বলল, আপনি কি আমাকে মিস করেন? আবির মুহূর্তেই চুপ হয়ে গেল। তার ঠোঁট শুকিয়ে গেল। সে কোনো উত্তর খুঁজে পেল না। কেন সে কিছু বলতে পারছে না? রূপসা চোখের দিকে তাকিয়ে বলল, এটাই তো প্রমাণ যে আপনি আমাকে মিস করেন। আবির এবার সত্যি সত্যি হালকা হেসে ফেলল। সে কিছু বলল না, কিন্তু তার চোখের ভাষা বলে দিল সে সত্যিই রূপসাকে অনুভব করতে শুরু করেছে। তাদের সম্পর্কের মধ্যেই হঠাৎ একটা বড় বাধা চলে এলো। আবিরের এক আত্মীয় পরিবারে এসে বলল, আমরা আবিরের জন্য একটা বিয়ের প্রস্তাব এনেছি। ঘরের সবাই চুপ। রূপসার বুক ধক করে উঠল। আবির কি বলবে? আবির মুখ শক্ত করে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না। কিন্তু তখন আত্মীয় বললেন, বিয়েটা পারিবারিক সিদ্ধান্তে ঠিক করা হবে, তুই একা সিদ্ধান্ত নিতে পারবি না। রূপসা এবার সত্যি চিন্তায় পড়ে গেল। আমাকে কি এবার সত্যিই কিছু করতে হবে? রূপসার বুকের ভেতর অজানা ভয়। তার মাথার মধ্যে শুধু একটা কথাই বাজছে, আবিরের জন্য অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে। সে চাইলেও চুপ করে থাকতে পারছে না। কিন্তু সে কি করবে? সে কি আবিরের কাছে গিয়ে সরাসরি বলবে, আমি তোমাকে ভালোবাসি? নাকি অপেক্ষা করবে, আবির নিজে থেকে কিছু বলবে? এই দ্বিধার মাঝেই একটা ঘটনা ঘটে গেল, যা রূপসার জীবন একদম ওলটপালট করে দিল। পরিবারের সবাই চাইছিল আবির যেন প্রস্তাবটা গ্রহণ করে। তার বাবা মা বললেন, এটা আমাদের জন্য সম্মানের ব্যাপার, এই প্রস্তাব আমরা ফিরিয়ে দিতে পারি না। আবির ঠান্ডা গলায় বলল, আমার জন্য যদি সম্মানের প্রশ্ন হয়, তাহলে আমাকেও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তার মা বললেন, তোর কি সমস্যা? তোর কি অন্য কোথাও পছন্দ আছে? আবির কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হল এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। সে বলল, আমি বিয়ে নিয়ে ভাবতে চাই না। ওদিকে রূপসার চিন্তাভাবনার শেষ নেই। সে বারবার ভাবছে, আবির যদি সত্যিই এই বিয়েতে রাজি হয়ে যায়? তার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। একটা সময় সে নিজেই নিজের সঙ্গে স্বীকার করে নিল, না, আমি আর চুপ থাকতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে। রূপসা ঠিক করল, আজকেই সে আবিরের সামনে গিয়ে সত্যিটা বলবে। সে সন্ধ্যায় আবিরের বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। কিন্তু হঠাৎ দেখল আবিরের মা বাবা খুব সিরিয়াস মুখে কথা বলছেন। তার মায়ের গলা শুনতে পেল, তোর যদি সত্যিই অন্য কাউকে পছন্দ থাকে, তাহলে আমাদের বলে দে। রূপসা মনে মনে ভাবল, আবির কি সত্যিই বলবে? সে কি আমার নাম নেবে? কিন্তু ঠিক তখনই আবির বলল, আমি এখন কিছু বলতে চাই না। রূপসার বুকের মধ্যে এক ঝটকা লাগল। মানে, ও কি আমায় নিয়ে এখনো নিশ্চিত নয়? সে মনে মনে বলল, আমি আর দেরি করব না। রূপসা দৌড়ে গিয়ে আবিরের সামনে দাঁড়াল। আবির চমকে গেল, তুমি এখানে? রূপসা কোনো কিছু না ভেবেই একদম সিরিয়াস গলায় বলল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। জরুরি কথা। আবির প্রথমে একটু অবাক হল, কিন্তু তারপর বলল, বলো। রূপসা শ্বাস নিল, তারপর বলল, আমি জানি না তুমি কি ভাবছ। আমি শুধু জানি আমি তোমাকে হারাতে চাই না। আবির স্তব্ধ। রূপসা এবার একদম দৃঢ় গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি। আবির হতবাক হয়ে গেল। এই প্রথম কেউ তাকে এতটা স্পষ্টভাবে বলল, আমি তোমাকে ভালোবাসি।
তার হার্টবিট বেড়ে গেল। সে কি উত্তর দেবে? রূপসার বুকের মধ্যে তীব্র ধুকপুকানি। সে যা বলার ছিল এক নিঃশ্বাসে বলে ফেলেছে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আবির চুপ, একদম নিশ্চুপ। রূপসার মনে হচ্ছে এই কয়েক মুহূর্ত যেন ঘন্টার পর ঘন্টা লম্বা হয়ে গেছে। সে আবিরের মুখের দিকে তাকিয়ে দেখছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না। এই নীরবতার মানে কি? সে কি কিছু বলবে না? আবিরের ভেতর তখন ঝড় বইছে। তার মনে হচ্ছে রূপসার এই স্বীকারোক্তির জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে কি সত্যি এই সম্পর্কের জন্য প্রস্তুত? সে কি আবার কাউকে ভালোবাসতে পারবে? কিন্তু একদিকে তার মনের গভীরে কোথাও একটা নরম অনুভূতি কাজ করছে। সে নিজেও জানে না কখন রূপসা তার জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু সে কি সত্যি রূপসাকে নিয়ে নিশ্চিত? সে যদি এখন হ্যাঁ বলে, তাহলে সেটা কি পুরোপুরি মন থেকে বলা হবে? সে যদি না বলে, তাহলে কেন মনে হচ্ছে তার ভেতরে কেমন যেন একটা শূন্যতা তৈরি হবে? রূপসা এতক্ষণ আবিরের কোনো প্রতিক্রিয়া পেল না দেখে হালকা কেঁপে উঠল। এই নীরবতা মানে কি? ও কি আমাকে ফিরিয়ে দিচ্ছে? তার চোখের কোণে পানি এসে গেল। সে এত সাহস নিয়ে নিজের মনের কথা বলল। আর আবির এখনো নিশ্চুপ। সে হালকা কাপা গলায় বলল, তুমি যদি আমাকে না ভালোবাসো, তাহলে সরাসরি না বলে দাও। আবির এবার মুখ তুলে তাকাল। তার চোখে দ্বিধার ছাপ স্পষ্ট। কিন্তু সে কোনো কথা বলার আগেই রূপসা একদম গম্ভীর স্বরে বলল, আমি চাই না তুমি করুণা করে কিছু বলো। যদি ভালোবাসো বলো, যদি না বাসো চলে যাচ্ছি। আবির এবার একটা গভীর শ্বাস নিল। সে বুঝতে পারছে রূপসা চলে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সে কি সত্যিই তাকে চলে যেতে দেবে? তার চোখের সামনে সব স্মৃতি ভেসে উঠল। রূপসার দুষ্টুমি, তার খুনসুটি, তার মিষ্টি হাসি, তাকে বিরক্ত করা, আবার বিপদের সময় তাকে আগলে ধরা। সে কি এই মেয়েটাকে হারাতে চায়? না। তার মন থেকে জোরে একটা শব্দ বের হল, না, আমি হারাতে চাই না। সে রূপসার হাতটা হালকা শক্ত করে ধরল। রূপসা চমকে তাকাল। আবির গভীর গলায় বলল, আমি জানি না আমার অনুভূতি কি, আমি শুধু জানি আমি চাই না তুমি চলে যাও। রূপসার চোখ বড় হয়ে গেল। মানে? আবির এবার একটু হেসে বলল, মানে আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। রূপসার ঠোঁট কাঁপছে। সে এতক্ষণ ধরে যে কথাটা শোনার জন্য অপেক্ষা করছিল, সেটা অবশেষে শুনতে পেল। তার চোখ ভিজে আসছে, কিন্তু সে কোনো কথা বলছে না। আবির ধীরে ধীরে বলল, তুমি কি জানো তুমি আমার জীবনে ঝড়ের মতো এসেছ, আর আমি এখন তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। রূপসা কিছু বলার আগেই আবির আবার বলল, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। রূপসা এক মুহূর্ত চুপ থেকে তারপর হেসে কেঁদে ফেলল। তার এতদিনের অপেক্ষা শেষ হল। সে এক ঝটকায় আবিরের হাত ধরে বলল, তাহলে কেন এতদিন কিছু বলনি, গম্ভীর মানুষ? আবির মুচকি হেসে বলল, আমি তো নিজেও জানতাম না। রূপসা আবার হাসল, আবার কাঁদল। এটাই কি প্রেমের আসল সৌন্দর্য? যখন দুজন মানুষ একে অপরকে অনুভব করেও চুপ থাকে, আর একসময় সত্যিটা বেরিয়ে আসে। আজ তাদের প্রেমের প্রথম স্বীকৃতি হল। কিন্তু তারা জানে না, এই ভালোবাসার পথে এখনো একটা বড় বাধা আসতে চলেছে। পরের দিন রূপসার বাড়িতে বড় সমস্যা তৈরি হল। তার বাবা মা জেনে গেল
আবিরের সঙ্গে তার সম্পর্কের কথা, এবং তারা রাজি নয়। রূপসার মনে একদিকে আনন্দ, অন্যদিকে ভয়। আবির অবশেষে স্বীকার করেছে সে রূপসাকে ভালোবাসে। কিন্তু এখন সবচেয়ে বড় বাধা তাদের সামনে। রূপসার পরিবার এই সম্পর্ক মেনে নেবে তো? তবে এই প্রশ্নের উত্তর খুব দ্রুতই পাওয়া গেল, এবং সেটা ছিল সম্পূর্ণ প্রত্যাখ্যান। পরের দিন সকালে রূপসা ঘুম থেকে ওঠার আগেই তার মা বাবা তার ঘরে ঢুকলেন। তোর কি আবিরের সাথে কিছু চলছে? রূপসা চোখ কচলিয়ে উঠে বসে বুঝতেই পারল না কিভাবে এত দ্রুত তার পরিবার এটা জেনে গেল। তার মা কড়া স্বরে বললেন, তোর ব্যাপারে অনেক কথা শুনছি। তুই কি সত্যিই আবিরকে পছন্দ করিস? রূপসা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীর গলায় বলল, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। এই স্বীকারোক্তির পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তার বাবা রাগে ফুঁসতে লাগলেন, আমরা কি এই সম্পর্ককে মেনে নিতে পারি? রূপসা অবাক হয়ে বলল, কেন বাবা, কি সমস্যা? তার মা হতাশ হয়ে মাথা নাড়লেন। ওর স্বভাব বেশি গম্ভীর। ওর সঙ্গে তোর জীবন সুখের হবে না। আর তাছাড়া তুই কি জানিস আমাদের আত্মীয়দের মধ্যে কতজন এই বিয়ের বিপক্ষে? রূপসার গলা শুকিয়ে গেল। এটা তো আমাদের দুজনের জীবন, আমরা যদি সুখী হই তাহলে অন্যরা কি বলল সেটা কি এত জরুরি? তার বাবা হেসে বললেন, এই সমাজে শুধু প্রেম দিয়ে সংসার টিকে না রূপসা। ওদিকে আবিরও কম বিপদে নেই। তার মা বাবা জানার পর প্রথমে চুপচাপ ছিলেন, কিন্তু পরে বললেন, তোর কি সত্যিই রূপসাকে ভালো লাগে? আবির ধীর গলায় বলল, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। তার মা চোখ সরু করে বললেন, এই মেয়ে তো একদমই তোর বিপরীত। দুষ্টু, বাচাল, চঞ্চল। সংসারে শান্তি থাকবে? আবির মুচকি হেসে বলল, আমার মনে হয় ওর দুষ্টুমির মধ্যেই আমার শান্তি লুকিয়ে আছে। কিন্তু তার বাবা বললেন, দেখ, আমাদের পরিবারের মানসম্মানও একটা ব্যাপার। আত্মীয়দের অনেকেই বলছে এই সম্পর্ক যেন না হয়। আবির এবার একটু কঠিন হয়ে বলল, আমি অন্য কারো কথা শুনে নিজের জীবনযাত্রা ঠিক করব না। এটা বলার পর তার বাবা মা চুপ হয়ে গেলেন। কিন্তু বোঝা যাচ্ছিল তারা এখনও পুরোপুরি মেনে নেননি। পরের কয়েকদিন ধরে রূপসার পরিবারের লোকজন তাকে বুঝানোর চেষ্টা করতে লাগল, এটা ভুল সিদ্ধান্ত, তুই সারা জীবন কষ্ট পাবি। এই বিয়েতে আমরা রাজি নই। কিন্তু রূপসা এবার একদম শক্ত হয়ে গেল। একদিন রাতে তার বাবা বললেন, তুই যদি ওকে বিয়ে করতে চাস তাহলে আমাদের ঘরের নিয়মের বিরুদ্ধে যেতে হবে। রূপসা এবার সত্যিই কেঁদে ফেলল। সে এতদিন জানত পরিবারের লোকজন তাকে ভালোবাসে, কিন্তু তারা কেন বুঝতে পারছে না তার ভালোবাসা সত্যি। সে বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমি জানি না আবির আমাকে কতটা সুখী করতে পারবে, কিন্তু আমি এটুকু জানি আমার ভালোবাসা সত্যি, আমার অনুভূতি সত্যি। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার ভালোবাসার প্রতি সম্মান দেখান। তার বাবা হতবাক হয়ে গেলেন। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু এক দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বের হয়ে গেলেন। রূপসা বুঝল এখনো যুদ্ধ শেষ হয়নি। ওদিকে আবিরও বুঝতে পারছে এটা শুধু তার ভালোবাসার লড়াই নয়, এটা সমাজের সাথেও লড়াই। কিন্তু সে এবার আর কোনো সংশয় নেই। সে জানে সে শুধু রূপসাকে চায়। এতদিন সে হয়তো অনেক দ্বিধায় ছিল, কিন্তু আজ সে দৃঢ়প্রতিজ্ঞ। আমি যদি ওর পাশে না থাকি তাহলে ও একা লড়বে কিভাবে?
সে নিজের পরিবারের কাছে গিয়ে বলল, আপনারা যদি সত্যিই আমাকে সুখী দেখতে চান তাহলে রূপসাকে মেনে নিন। তার বাবা একটু ভেবে বললেন, তুই কি নিশ্চিত এই মেয়েটা তোর জন্য সঠিক মানুষ? আবির এবার কোনো দ্বিধা ছাড়াই বলল, হ্যাঁ, আমি নিশ্চিত। রূপসা জানে না তার বাবা মা আদৌ এই সম্পর্ক মেনে নেবেন কিনা। আবির জানে না তার পরিবার শেষ পর্যন্ত রাজি হবে কিনা, কিন্তু তারা দুজন জানে তারা একে অপরের পাশে থাকবে যে কোনো পরিস্থিতিতেই। রূপসার পরিবার এখনও কঠোর অবস্থানে। তার বাবা মা কোনোভাবেই এই সম্পর্ক মেনে নিতে রাজি নয়। ওদিকে আবিরও তার পরিবারের সাথে এক প্রকার দ্বন্দ্বের মধ্যেই আছে। তোমার জন্যই তো এত ঝামেলা, এত ঝগড়া। রূপসা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলল। তার মনে হল সে কি আসলেই ঠিক কাজ করছে, কিন্তু পরক্ষণেই মনে হল ভালোবাসা মানেই তো লড়াই। যদি সত্যি ভালোবাসি তাহলে লড়ে যেতে হবে। ওদিকে আবিরও চুপ করে বসে নেই। সে জানে শুধু মুখে ভালোবাসা বললে হবে না, পরিবারকে বুঝিয়ে বিশ্বাস অর্জন করতে হবে। তাই সে রূপসার বাবা মায়ের সাথে সরাসরি দেখা করার সিদ্ধান্ত নিল। পরের দিন সন্ধ্যায় সে সরাসরি রূপসার বাসায় গিয়ে হাজির হল। রূপসার বাবা কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, তুমি এখানে কেন? আবির একদম শান্ত গলায় বলল, আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি শুধু আমার দিকটা ব্যাখ্যা করতে চাই। তার মা একটুখানি বিরক্তি নিয়ে বললেন, তুমি কি বলতে চাও? যে তুমি আমার মেয়েকে ভালোবাসো? সেটা তো জানি। আবির এবার একদম ধীরস্থির গলায় বলল, ভালোবাসা শুধু মুখের কথা নয়, সেটা কাজেও প্রমাণ করতে হয়। আমি রূপসাকে বিয়ে করতে চাই কারণ আমি ওকে জীবনের প্রতিটা মুহূর্ত ভালোবাসতে চাই। কিন্তু ভালোবাসা দিয়ে সংসার চলে না। তার বাবা এবার কঠিন গলায় বললেন, সংসার চালাতে গেলে দায়িত্ব লাগে, ধৈর্য লাগে। তুমি কি সত্যিই নিশ্চিত যে রূপসার মতো দুষ্টু, অস্থির মেয়ে তোমার মতো গম্ভীর ছেলের সাথে মানিয়ে নিতে পারবে? আবির একটু হেসে বলল, আপনারা যদি রূপসাকে বোঝেন তাহলে জানবেন তার দুষ্টুমির মধ্যেই সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে আছে। ও আমাকে বিরক্ত করে, কিন্তু ও আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। রূপসার বাবা চুপ হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি একজন মানুষ এভাবে রূপসার দুষ্টুমির মধ্যে ভালোবাসা খুঁজে নিতে পারে। রূপসা এতক্ষণ নীরব ছিল, কিন্তু এবার সে মুখ খুলল। আমি কোনো আবেগের বশে আবিরকে ভালোবাসি না। সবাই চমকে তাকাল। রূপসা ধীরে ধীরে বলল, আমি ওকে ভালোবাসি কারণ ও আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। ও আমাকে বোঝে, আমার পাগলামিগুলো সহ্য করে, আমার দায়িত্ব নেয়। একটা সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস। আমি ওর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারি। তার বাবা এবার চুপ করে বসে রইলেন। তার চোখের ভাষা বোঝা যাচ্ছে না। পরের কয়েকদিন ধরে পুরো পরিবার একদম শান্ত। কেউ কিছু বলছে না, কেউ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। এই অস্বস্তিকর পরিস্থিতি রূপসার মনে সন্দেহের ঝড় তুলছিল। তারা কি শেষমেশ আমাদের আলাদা করে দেবে? আবির কি সত্যিই আমার জন্য লড়বে? এই দোলাচলের মধ্যেই একদিন সন্ধ্যায় রূপসার বাবা তাকে ডেকে বললেন, তোর যদি এতটাই বিশ্বাস থাকে তাহলে আমরা আপত্তি করব না। তবে রূপসার বুক ধক করে উঠল। তবে কি? তার বাবা চোখে কঠিন দৃষ্টি নিয়ে বললেন, আমি চাই তুই আর আবির 3 মাস আলাদা থাকবি। রূপসা হতভম্ব। মানে 3 মাস তোর সাথে আবিরের কোনো যোগাযোগ থাকবে না?
যদি তোর মনে হয় এই সময়ও তুই ওকে ভুলতে পারিস না, তাহলে আমরা বিয়েতে রাজি। রূপসা কেঁপে উঠল। 3 মাস? আমি যদি ওকে না দেখতে না পারি? কিন্তু এটা ছিল তার ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। সে কি সত্যিই এই দূরত্বে আবিরকে ধরে রাখতে পারবে? 3 মাস কোনো যোগাযোগ থাকবে না। রূপসার বাবার করা শর্ত। আবির আর রূপসা দুজনেই নিঃশব্দ। এই সময়টুকুতে তারা একে অপরকে না দেখবে, না কথা বলবে। এমনকি ফোনেও কোনো যোগাযোগ থাকবে না। এটাই নাকি বাস্তব জীবনের পরীক্ষা? তারা কি সত্যিই একে অপরকে ভালোবাসে, নাকি এটা শুধু মুহূর্তের আবেগ? রূপসার মাথা ঝিমঝিম করছে। 3 মাস। এতদিন কি সে আবিরকে ছাড়া থাকতে পারবে? কিন্তু আবির, সে কি এই পরীক্ষার জন্য প্রস্তুত? পরের দিন থেকেই আবির আর রূপসার মধ্যে কোনো কথা হচ্ছে না। আবির অফিসে যায়, রুটিন মাফিক কাজ করে। কিন্তু তার প্রতিটা মুহূর্ত জুড়ে শুধুই রূপসা। অফিসে ঢোকার সময় মনে পড়ে। রূপসা থাকলে বলতো, আজ গম্ভীরমুখ মানুষ কিছুটা হাসবে। রাতের খাবার খেতে বসলে মনে পড়ে। রূপসা থাকলে বলতো, এভাবে খেতে নেই, ধীরে ধীরে খাও। তার জীবনে এক নিঃসঙ্গতা নেমে এলো। কিন্তু সে নিজেকে শক্ত রাখল। 3 মাস কষ্ট করতে হবে, কিন্তু আমি ওকে হারাতে দেব না। রূপসার দিন আরও খারাপ কাটছে। তার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে, এই 3 মাসের দূরত্ব যদি আবিরকে দূরে সরিয়ে দেয়। রাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকে। কিন্তু মেসেজ করার অনুমতি নেই। বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিন্তু হাসির মাঝেও একটা ফাঁকা অনুভূতি। মেডিকেল ক্লাসের মাঝে হঠাৎ থমকে যায়। মনে পড়ে আবির থাকলে এখন কি বলতো? 3 মাসের এই অপেক্ষা যেন একটা কঠিন বন্দিত্ব। কিন্তু তার বাবা মা একদমই অনড়। যদি সত্যিই ভালোবাসো, তাহলে এই 3 মাস কোনো সমস্যাই হবে না। রূপসার মনে তখন শুধু একটা প্রশ্ন, ভালোবাসা কি কখনো সময়ের কাছে হেরে যায়? 2 মাস পেরিয়ে গেছে। তাদের কেউ কারো সাথে যোগাযোগ করেনি। কিন্তু হৃদয় একে অপরকে ধরে রেখেছে। ঠিক তখনই একটা বড় ঘটনা ঘটে গেল। এক সন্ধ্যায় রূপসা তার কলেজ থেকে বের হওয়ার সময় একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়াল। গাড়ি থেকে এক মধ্যবয়সী লোক বেরিয়ে এলো। লোকটি তার দিকে তাকিয়ে বলল, তুমি রূপসা, তাই তো? রূপসা কিছু বুঝে ওঠার আগেই লোকটি বলল, আমি আবিরের বড় চাচা। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। রূপসার কপালে ভাঁজ পড়ল। আবিরের বড় চাচা হঠাৎ তার সাথে কথা বলতে চাচ্ছেন কেন? সে চিন্তিত গলায় বলল, আপনি কিছু বলতে চান? কেন? লোকটি হেসে বলল, তোমার পরিবার তোমার আর আবিরের সম্পর্ক মানতে চায় না, কিন্তু আমরাও এটা চাই না। রূপসা একদম চমকে গেল। মানে, আপনি কেন চান না? লোকটি হালকা হাসল, তারপর বলল, আবিরের জন্য আমরা অন্য একটা বিয়ের প্রস্তাব ঠিক করেছি। রূপসার মাথায় বাজ পড়ল। বিয়ের প্রস্তাব? কাকে? লোকটি ঠান্ডা স্বরে বলল, এক ধনী ব্যবসায়ীর মেয়েকে। পরিবার অনেক বড়লোক। এটা আমাদের পরিবারের জন্য সম্মানের ব্যাপার। রূপসা কিছু বলার আগেই লোকটি বলল, তুমি কি সত্যিই বিশ্বাস করো আবির তোমার জন্য পরিবারকে অস্বীকার করবে? রূপসার ভেতরে ধাক্কা লাগল। 3 মাস দূরে থেকেও তার ভালোবাসা এক বিন্দুও কমেনি। কিন্তু আবির কি সত্যিই লড়বে? নাকি সে পরিবারের সম্মান রক্ষার জন্য অন্য কাউকে বিয়ে করবে? এই প্রশ্নের উত্তর এখনই দরকার। রূপসা এক মুহূর্তও দেরি করল না।
সে সোজা আবিরের অফিসের সামনে গিয়ে হাজির হল। আবির তখন ফাইল নিয়ে ব্যস্ত, কিন্তু যখন দেখল রূপসা সামনে দাঁড়িয়ে আছে, তখন এক মুহূর্তের জন্য চমকে উঠল। 2 মাস পর প্রথম দেখা। রূপসার চোখে অদ্ভুত রাগ, আর আবিরের চোখে অদ্ভুত বিস্ময়। রূপসা কড়া গলায় বলল, আমাকে একটা কথা বলো, তুমি কি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ? আবির হতবাক হয়ে গেল, তার চোখ কপালে উঠল। কি? আমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাব? রূপসা এবার প্রায় চিৎকার করে বলল, তাহলে তোমার চাচা কেন বলছে তোমার জন্য অন্য প্রস্তাব এসেছে? আবির এবার রাগে ফুঁসে উঠল। সে একদম গম্ভীর গলায় বলল, তুমি কি জানো এই 2 মাস আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম? আমি প্রতিটা দিন শুধু তোমার কথা ভেবেছি, তোমার জন্য অপেক্ষা করেছি। আর তুমি এসেই আমাকে সন্দেহ করছো? রূপসার চোখ জলে ভরে গেল। সে এতক্ষণ ধরে ভেতরে যা জমিয়ে রেখেছিল, এবার তা একবারেই বেরিয়ে এলো। সে কাপা কণ্ঠে বলল, তাহলে বলো, তুমি কি সত্যিই আমাদের জন্য লড়বে? আবির এবার আর এক মুহূর্ত দেরি করল না। সে সামনে গিয়ে রূপসার হাত শক্ত করে ধরল। তুমি যদি আমার হাত ধরতে চাও, তাহলে আমি কাউকে তোয়াক্কা করব না। রূপসার বুকের মধ্যে অদ্ভুত শান্তি নেমে এলো। এই মানুষটাকে সে সত্যিই বিশ্বাস করতে পারে। রূপসার হাত শক্ত করে ধরে আছে আবির। তার চোখে একটুও দ্বিধা নেই। আমি আমাদের জন্য লড়ব, রূপসা। এইবার আর পিছু হটব না। রূপসার বুকের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু তার সাথে এক ভয়ও কাজ করছে। পরিবারের বাধা কি সত্যিই শেষ হবে? ওদিকে আবির এবার সত্যিই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে এবার তার পরিবারের সামনে দাঁড়িয়ে সত্যিটা বলে দেবে। পরের দিন সকাল, আবির সোজা তার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াল। তার মা কিছু বুঝতে পারার আগেই বললেন, তোর চাচা বলছিল তোর জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। আমরা তোর মতামত জানি না, তাই তোকে জিজ্ঞেস করতে চাই। আবির শান্ত স্বরে বলল, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। তার বাবা গম্ভীর গলায় বললেন, মানে? আবির এবার দ্বিধাহীন কণ্ঠে বলল, আমি শুধু রূপসাকে বিয়ে করতে চাই। এই কথা বলতেই ঘরের পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। তার মা হতভম্ব হয়ে বললেন, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা তোকে বললাম না এই সম্পর্ক ঠিক হবে না? আবির এবার শান্ত গলায় বলল, মা, আমি আপনাদের অসম্মান করছি না, কিন্তু আমি আমার জীবনসঙ্গী নিজে ঠিক করতে চাই। তার বাবা এবার রাগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তুই কি পরিবারের বিরুদ্ধে যাবি? আবির এবার একটুও পিছু হটল না। সে মাথা উঁচু করে বলল, আমি শুধু আমার সত্যিকারের ভালোবাসাকে পেতে চাই। আপনারা যদি সত্যি আমাকে সুখী দেখতে চান, তাহলে আমার সিদ্ধান্ত মেনে নিন। ঘরে এবার থমথমে নীরবতা। ওদিকে রূপসার বাড়িতেও পরিস্থিতি উত্তপ্ত। তার বাবা একদমই মেনে নিতে রাজি নন। তিনি রূপসাকে ডেকে বললেন, তুই কি এখনো বলছিস তুই এই ছেলেকে ছাড়া বাঁচবি না? রূপসা এবার কোনো দ্বিধা ছাড়াই বলল, হ্যাঁ, আমি আবির ছাড়া কাউকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারি না। তার বাবা এবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মা গম্ভীর গলায় বললেন, রূপসা, সংসার জীবন খুব সহজ না। আবির হয়তো ভালো ছেলে, কিন্তু ওর স্বভাব তো পুরো উল্টো। রূপসা এবার মৃদু হাসল। তার চোখে আত্মবিশ্বাস। আমি জানি আবির আমার বিপরীত, কিন্তু মা, আমরা একে অপরকে ব্যালেন্স করি। তার বাবা এবার কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোর যদি এতটাই আত্মবিশ্বাস থাকে,
তাহলে আমার আর কিছু বলার নেই। রূপসা অবাক হয়ে তাকাল। মানে? তার বাবা এবার মাথা নেড়ে বললেন, তুই যদি সত্যিই বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে আমরা আপত্তি করব না। রূপসার চোখ আনন্দে চিকচিক করে উঠল। তার মা একটু মুচকি হেসে বললেন, তোর জেদের কাছে আমরা হেরে গেলাম রূপসা। পরবর্তী 1 মাসে দুটো পরিবারই ধীরে ধীরে মেনে নিল। সবাই বুঝতে পারল আবির আর রূপসা সত্যিই একে অপরকে চায়। বিয়ের তারিখ ঠিক হল। নতুন সাজে, নতুন আবেগে দুজনের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিয়ের দিন রূপসা পুরোপুরি নববধূর সাজে, কিন্তু তার দুষ্টুমি থেমে নেই। আবির যখন বরযাত্রী নিয়ে প্রবেশ করল, তখন রূপসার এক বান্ধবী বলে উঠল, বর সাহেব এত গম্ভীর হয়ে আছেন কেন? নতুন বউয়ের সামনে একটু হাসুন। আবির মৃদু হাসল। রূপসা আস্তে করে বলল, দেখলেন তো, আমি গম্ভীর মানুষকে হাসাতে শিখিয়ে দিয়েছি। আবির মুচকি হেসে বলল, আমার হাসির কারণ এখন শুধুই তুমি। রূপসার মুখ লাল হয়ে গেল। বিয়ের পর প্রথম রাত। আবির বিছানায় বসে বই পড়ছিল। ঠিক তখনই রূপসা এসে পাশে বসল। সে একদম চোখ ছোট করে বলল, তোমার বউ পাশে বসে আছে আর তুমি বই পড়ছ? আবির বই বন্ধ করে তাকাল। তাহলে তুমি বলো কি করব? রূপসা মুচকি হেসে বলল, আমার হাত ধরো আর বলো তুমি আমাকে ভালোবাসো। আবির একটু হেসে রূপসার হাতটা ধরল। তারপর আস্তে করে বলল, আমি তোমাকে ভালোবাসি রূপসা। আজীবন তোমার দুষ্টুমি সহ্য করতে চাই। রূপসা এবার সত্যি সত্যি আবেগে চোখ ভিজিয়ে ফেলল। এই মানুষটাকে সে ভালোবেসেছে। এই মানুষটার সাথেই তার সারা জীবন কাটানোর স্বপ্ন। তুমিই আমার পাগলামি আর আমি তোমার গম্ভীর মানুষ। এভাবেই রূপসা আর আবিরের সম্পর্কের লড়াই শেষ হল। তারা ভালোবেসে এক হল। পরিবারের সম্মতি পেল এবং জীবনের নতুন পথচলা শুরু করল। একজন রাগী, গম্ভীর পুরুষের জীবনে এক চঞ্চল মেয়ের আবির্ভাব হয়েছিল, যে তাকে হাসাতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে আর জীবনটাকে রঙিন করে তুলেছে। আর এই গল্পের শিক্ষা, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে যে কোনো বাধাই জয় করা সম্ভব। গল্পের সমাপ্তি।